বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমাদের প্রত্যাশা বা আমার প্রত্যাশা। যাই হোক, আমরা এই করোনা পরিস্থিতির মধ্যে যে যেখানে থাকবো সুস্থ থাকবো, ভালো থাকবো এবং নিরাপদ থাকবো, আর স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবো। কারণ এখন যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে ভবিষ্যতে আমরা সুস্থ থাকতে পারবো। নিজে সুস্থ থাকবো, অপরকে সুস্থ থাকতে সাহায্য করব। যাই হোক, অনেক দিন আমাদের ক্লাস বিরতি ছিল, অনলাইনে আমি ক্লাস নিই নাই। যাই হোক, এখন তোমাদের ক্লাসটা নিয়মিত করার চেষ্টা করব, আর সেজন্যই আমি যতটুকু পারি চেষ্টা করছি। আর একজন কমেন্টসও করেছিল যে মানে ডিটেলস লিখতে, আসলে ডিটেলস লেখা যায় না, সেক্ষেত্রে আমরা কী করব, যতটুকু পারি আমি চেষ্টা করব, তোমরা অবশ্যই সেটা পড়বে, দেখবে ভালো লাগবে। ওকে, বেশি সময় না বাড়িয়ে, কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে সব কিছু ডিটেলস আলোচনা হবে। ডিটেলস ক্লাস আমরা স্ক্রিনে নিব। ওকে, লেটস গো। Welcome to online class, my presentation. Presented by MST Firdausi Parveen, lecturer, Department of Geology, Said Ahmad College, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজকের বিষয় প্রাণী বৈচিত্র্য 1, প্রথম বছর সম্মানিত স্টুডেন্টদের জন্য। বিষয় কোড হচ্ছে 213103। বিষয় কোড 213103। অবশ্যই বিষয় কোডটা মেন বিষয়, বিষয় কোডটা অবশ্যই আমরা সবাই মনে রাখবো। আজকের মূল যে বিষয় যেটা পড়াবো আমি, সেটা হচ্ছে হর্মিফোরা, আর এর ফাইলাম হচ্ছে টিনোফোরা। আর এই হর্মিফোরা থেকে আমি কি পড়াবো আজকে, সেই বিষয়টাকে আমি আগে হাইলাইটস করি। সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসগত অবস্থান বা সিস্টেমেটিক পজিশন, স্বভাব ও বসতি, হ্যাবিট বা হ্যাবিটেট, অঙ্গসংস্থান বা গঠন, যেটা স্ট্রাকচার বা মরফোলজি, চলন, লকোমোশন, সংবেদী অঙ্গ হচ্ছে সেন্স অর্গান। এই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব। এই বিষয়গুলোর উপরে তোমাদেরকে একটা ধারণা দিব। তোমরা অবশ্যই বই পড়বে এবং আমি যে ক্লাসটা নিচ্ছি ক্লাসটা দেখবে। আজকে আমি পড়াচ্ছি পিকচার অফ হর্মিফোরা। এটা হচ্ছে একটি সুন্দর স্বচ্ছ জেলির মতো একটা ছবি। আমি আগে ছবিটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হতে পারে জিনিসটা, প্রাণীটা, তার একটা জাস্ট ধারণা। আমি যেটা পড়বো সেই বিষয়টা সম্পর্কে আমি জানতাম জিনিসটা কেমন হতে পারে, সেটা আমি জাস্ট ছবিটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফার্স্টে আসবো, যেহেতু আমি পড়তেছি হর্মিফোরা, এটা হচ্ছে মানে সিস্টেমেটিক পজিশন আমাদেরকে জানা উচিত, অবস্থানটা আমরা জানবো। এই সিস্টেমেটিক পজিশনের ক্ষেত্রে এটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে করে বিভিন্ন সালে। আর এই হর্মিফোরার ক্ষেত্রে রুপার্ট বার্নস 1994 অনুসারে এর ক্লাসিফিকেশনটা করা হয়েছে। এক হচ্ছে ফাইলাম হচ্ছে টিনোফোরা, আর ক্লাস টেন্টাকুলেটা, অর্ডার হচ্ছে সাইপ্রিডিয়া, ফ্যামিলি হচ্ছে প্লুরোব্যাঙ্কিডিয়া, জেনাস হচ্ছে হর্মিফোরা, আর স্পিসিস হচ্ছে হর্মিফোরা প্লুমোসা। আমি এটাকে ইটালি হরফে লিখেছি, যার কারণে এর নিচে দাগ দিই না। যদি আমরা ইটালি হরফে না লিখি, জেনাস এবং স্পিসিস দুটার নিচে আমরা দাগ দেব। ঠিক আছে, অনেক হয়তো মিস্টেক হতে পারে, যার কারণে আমরা সোজাভাবে লিখবো এবং দুটো আন্ডারলাইন করে দেব। এখন আসা যাক এই প্ল্যান্টটা কি, কোথায় থাকে, কেমন ভাবে এর মানে অবস্থান হয়, দেখতে কেমন, এই সম্পর্কে আমরা জেনে নিব। প্রাণীটা স্বভাব ও বসতি, যেটা হর্মিফোরা সমুদ্র সৈকতের কাছাকাছি পানিতে ভেসে বেড়ায়। এটা কোথায় থাকে? সমুদ্রতে, আমার সৈকতের কাছাকাছি পানিতে ভেসে বেড়ায়। এরা খুব ধীর গতি সম্পন্ন বা মন্থর গতি সম্পন্ন। ভূমধ্যসাগরে এদের প্রচুর দেখা যায়, মানে বিশেষ করে সামুদ্রিক সমুদ্রতে এদেরকে বেশি পাওয়া যায়। এদের দেহ কিসের মতো? স্বচ্ছ জেলের মতো। আমি এর আগে যে মানে চিত্রটা দিয়েছি তোমাদেরকে, দেখে নিবে হয়তো।
তখন কি দেখা ওটা একদম স্বচ্ছ জেলির মতোই ছিল, এদের দেখা স্বচ্ছ জেলির মতো, এবং এদের দেহে 8টি চিরুনি-পাত থাকে বলে এরা কম জেলি নামে পরিচিত। 8টি চিরুনি-পাত, এটা পরবর্তী চিত্র আমি তোমাদেরকে দেখাবো, তখন এটা মিলিয়ে নেবে। তাহলে আমরা জেনে নিলাম হর্মিফোরা কোথায় থাকে, সমুদ্রতে কাছাকাছি বাস করে। এরা কি দ্রুত গতি না স্থির গতি? এটা হচ্ছে স্থির গতি, মানে মন্থর গতি। কোথায় পাওয়া যায়? এদেরকে ভূমধ্যসাগরে বেশি পাওয়া যায়। আমরা কিন্তু এখান থেকে প্রশ্ন হলে জানতে পারবো বা বলতে পারবো। নেক্সট চলে আসা যাক গঠন, পিকচার অফ স্ট্রাকচার বা মরফোলজি। হ্যাঁ, হর্মিফোরার গঠন যেটা, সেটা আমি তোমাদেরকে এখানে তুলে ধরছি চিত্রটা আগে। এখানে টেন্টাসেল আছে, সুইমিং প্লেট আছে, মাউথ আছে। আর এখানে যে আছে আসঞ্জ প্যাপিলি, কল ফিলামেন্ট, স্ট্রেট নিউক্লিয়ার ফিলামেন্ট ইত্যাদি। এই জিনিসগুলো আমরা যখন গঠন করতে যাব একটা জিনিসের, তখন এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে আসলে এগুলো কি, কোনটা কোথায় আছে, কোষিকা কোথায়, এগুলো আমাদেরকে না জানলে হবে না। কোষিকাগুলো কোথায় লুকিয়ে থাকে সেই জিনিসটা আমরা গঠনের মধ্যে পেয়ে যাব। গঠনটা দেখে নিই কেমন। হার্মিফোরার দেহ খুব স্বচ্ছ, আকারে নাশপতির মতো। কি চিত্রটা আমরা ব্যাকে গেলে বুঝতে পারবো। নাশপতির মতো না? এটা নাশপতির মতো দেখো অনেকটা, যার কারণে বলা হচ্ছে দেহ স্বচ্ছ, আকারে নাশপতির মতো। এর ব্যাস 5 থেকে 20 মিলিমিটার, খুব বেশি না আবার খুব ছোট মনে হচ্ছে না, তাই না? দেহের দুই মেরুর যে মেরুটি সরু হয়ে ভোঁতা প্রান্তে শেষ হয়েছে তাকে মৌখিক মেরু, মানে যেটা হচ্ছে মানে চৌখানা, সুচালনা, সেটা মানে প্রান্তটা একদম কি বলে এটাকে, ভোঁতা টাইপের বলা হয়েছে, সেটা হচ্ছে মৌখিক মেরু বা ওরাল পোল বলে একে। আর এই মৌখিক মেরুর কেন্দ্রে মুখচ্ছিদ্র অবস্থিত। তার মানে হচ্ছে মৌখিক মেরুটাই হচ্ছে মুখচ্ছিদ্র, তাই না? এর মধ্যে মুখচ্ছিদ্রটা অবস্থিত। পরাঙ্গমুখ মেরু বা অ্যাবঅরাল পোলে সংবেদন থাকে। এখানে একটা জিনিস থেকে কি থাকে, অ্যাবঅরাল পোলে সংবেদনীয় অঙ্গ থাকে। এখান থেকে শর্ট প্রশ্ন হতে পারে, আমরা অনেক সময় মানে 1 মার্কের যে আনসার গুলা হয়ে থাকে সেখান থেকে আমরা এটা, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হতে পারে। আমরা খুব সাবধানে এবং ভেবে চিন্তে পড়বো, যেন ওখান থেকে শর্ট প্রশ্ন হলে আমরা সবাই আনসার করতে পারি। তাহলে কি হচ্ছে, হর্মিফোরা দেহ খুব স্বচ্ছ, আকারে নাশপতির মতো। এর ব্যাস 5 থেকে 20 মিলিমিটার। দেহের দুই মেরু যে মেরুটি সরু হয়ে ফোঁতা প্রান্তে শেষ হয়েছে তাকে মৌখিক মেরু বা ওরাল পোল বলে। এই মৌখিক মেরুর মুখে ছিদ্র অবস্থিত। পরাঙ্গমুখ মেরু বা অ্যাবঅরাল পোলে সংবেদী অঙ্গন থাকে। মৌখিক ও পরাঙ্গমুখ মেরু দেহের প্রধান অক্ষ গঠন করে। কি করে? দেহের প্রধান অক্ষটা গঠন করেছে। একটা জিনিস না জানলে, সেটা আমি চিত্রটা তোমাদেরকে আগেই বলেছি, এর মানে একদিকে নাশপতির মতো। এটা দেহের চারিপাশে অনুদৈর্ঘ্যভাবে অবস্থিত 8টি চিরুনিপাত বা কোষ প্লেট থাকে। লম্বা 8টা কোষ প্রাত থাকে ভিতরের দিকে, দেখা যাবে এটা পরবর্তী আমরা চিত্রতে দেখাবো তোমাদেরকে। প্রতিটি চিরুনিপাত আকারে লম্বা হয়। কি হয়? এটা লম্বা হয়। লম্বা অংশের পশ্চাৎ পৃষ্ঠে সামান্য উঁচু অনুপ্রস্থভাবে এবং পর্যায়ক্রমে অবস্থিত কতগুলো ছোট ছোট চিরুনির দাঁতের মতো অংশ বহন করে। আমি আবার ব্যাকে যাচ্ছি না, এর আগে চিত্রটা দেখিয়েছি। এরপর দেখবা উপরের দিকে ছোট 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 চিরুনির মতো দাগ যে আছে, সে দাগগুলাই হচ্ছে চিরুনিপাত। ভিতরে দেখো 8টা চিরুনিপাতের মধ্যে, নাশপাতির ভিতরে যে মানে চিরুনির মতো ভাগ ভাগ করা আছে, দেখবে 8টা ভাগ আছে, সেখানে তুমি দেখে মিলিয়ে নিবে। আসলে যখন পড়তে যাবো আমরা অবশ্যই ছবিটাকে সামনে এঁকে নিব, তাহলে সুবিধা হবে। অনুপ্রস্থভাবে পর্যায়ক্রমে কতগুলো ছোট ছোট চিরুনি দাঁতের মতো অংশ বহন করে। এই দাঁতের মতো অংশগুলো কতগুলো সিলিয়া যুক্ত হয়ে গঠিত হয়েছে। মানে কতগুলো সিলিয়া, মানে কি আমরা বলি না সিলিয়ার সাহায্যে কি চলে, প্যারামেসিয়াম কিসের সাহায্যে চলে, এরা কিন্তু সিলিয়ার সাহায্যে, মানে ইউগ্লেনিয়া আমরা কিছুটা অঙ্গের সাহায্যে চলে, তেমনি সিলিয়া সংযুক্ত হয়ে গঠিত হয়েছে। চিরুনিপথগুলো পরস্পর থেকে সমদূরত্ব, এরা কি এক মানে প্রায় সবাই একই সমান দূরত্ব বজায় রেখে অবস্থান করে, কেউ কম বেশি না। এর জন্য বলেছে চিরুনিপথগুলো পরস্পর থেকে সমদূরত্বে অবস্থান করে। প্রতিটি পাত পরাঙ্গমুখ মেরুর নিকট থেকে বের হয়ে নিচের দিকে প্রায় 2/3 পর্যন্ত বিস্তৃত হতে পাতে সিলিয়ার আন্দোলনে সাঁতার কেটে বেড়ায়। তার মানে কি, উপরের দিকে যে দেখা যাচ্ছে দুইটা কোষিকা বের হয়ে গেছে বড় বড়, সেগুলো কি দেখা যাচ্ছে সাঁতার কেটে আন্দোলন হচ্ছে, আন্দোলনের কারণে সাঁতার কেটে বেড়াচ্ছে, তাই না? এটা কিন্তু দেখা, যেমন ছবিটা দেখাচ্ছে নাশপাতির মধ্যে উপরে দুইটা হচ্ছে কোষিকা বড়, সিলিয়াগুলো চিনি পাতের মতো, কিন্তু ওখানে স্পষ্ট করে দেওয়া আছে। আর হচ্ছে
এটা কি 2/3 জন বিস্তৃত চিরুনি-পাতা শ্রেণী আন্দোলনের সাথে 2/3 মানে 3 ভাগের বেশিটাই হচ্ছে লম্বা সিলিয়া যুক্ত হয়েছে কোষিকা নিয়ে। তাহলে আমরা পুরোটা বুঝে ফেললাম যে এটা কি, এটা হচ্ছে চিরুনির মতো, এটা সাঁতার কাটতে সাহায্য করে। ঠিক আছে, চিরুনিপথ হামিফোরা এটাই বিশেষ বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে। এটা তারপরে কি হয়, এটা পরাঙ্গমুখ প্রান্ত দুই পাশে দুইটি কোষিকা বহন করে। বলেছি তো কোষিকা যখন উপরের দিকে যায় তখন হচ্ছে কোষিকাগুলো বহন করে। চিরুনিপথগুলোর ভিতরে আমি যে নাশপতির মধ্যে ভোঁতা প্রান্তর ভিতরে একটা মোটা আছে স্ট্রাকচার, সেটার মধ্যে হচ্ছে অংশগুলো, বাদ বাকি কোষিকাগুলো বাহির থাকে। কোষিকার গোড়ায় অবস্থিত বদ্ধ থলির ভিতরে এরা কোষিকাগুলো গুটিয়ে রাখে। যে মোটা অংশটা বলছে নিচের দিকে ফাঁকা একটা অংশ আছে দেখবে, সেখানে হচ্ছে কোষিকাগুলো লুকিয়ে থাকে বা লুকিয়ে গুটিয়ে রাখে। কোষিকা দুটি নিরেট, কেবলমাত্র পেশিতন্ত্র বহন করে, এতে নেমাটোসিস থাকে না। কোষিকা বহু সংখ্যক আঠালো কোষ বহন করে, এদের কি কোলোপ্লাস্ট কোষ বা ল্যাসো কোষ বলে। এটা একটা লম্বা একটা চিত্র, ক্লোব্লাস্ট। এটা কিসের মতো বলে, এটা ফানেলের মতোই হবে কিছুটা। উপরের দিকে দেখবে একটা উল্টা ইউ আকৃতির, আর ভিতরে একটা গোল থাকবে লম্বা এরকম প্যাচান প্যাচান অনেক সক্ষম নালী থাকে, সেটাকে হলো ক্লোব্লাস্ট কোষ বা ল্যাসো কোষ বলে। যাই হোক, ক্লোপ্লাস্ট এক ধরনের রূপান্তরিত এপিডার্মাল কোষ, এটা হচ্ছে এককোষী, এর জন্য বলা হচ্ছে ক্লোপ্লাস্ট এক ধরনের রূপান্তরিত এপিডার্মাল কোষ। এর মাথাটি অর্ধবৃত্তাকার, আমি আগে বলেছি ইউ আকৃতির, অর্ধ আকৃতি যেটা উল্টা, ইউটা আমরা সোজা করি কিন্তু উল্টা দিলে অর্ধবৃত্তাকার হয় যেটা, সেটাই। এর উত্তলতল দানাযুক্ত, দানাগুলো খুব কাছাকাছি সাজানো থাকে, মানে যে পেঁচানো থাকে ইউ আকৃতি যেটা, সেটা হচ্ছে একদম সুতার মতো পেঁচানো থাকে। তাহলে কি হলো, এর মাথাটি অর্ধবৃত্তাকার, উত্তল তল দানাযুক্ত, দানাগুলো খুব কাছাকাছি সাজানো, মাথায় অসংখ্য আঠালো রস নিঃসরণ আসঞ্জন করা, যেটা আসঞ্জন করা আমি যেটা বলেছি ওই ইউ আকৃতি, সেটা হচ্ছে অ্যাডহেসিভ গ্র্যানিউল যেটা থাকে সেটাকে বলা হয়েছে আসঞ্জন প্যাপেলি। যেটা ক্লোরোপ্লাস্টের মাথায় কোষিকার সাথে দুটি অনুসূত্রযুক্ত সংযুক্ত থাকে, দুটি অনুসূত্র আছে যেটা সংযুক্ত, একটা হচ্ছে হেলিক্যাল আর একটা হচ্ছে সোজা নিউক্লিয়ার। যেটা এদের মধ্যে একটি সোজা, অন্যটি সর্পিলাকার ও কুঞ্চিত। সোজা অনুসূত্রটিকে নিউক্লিয়ার অনুসূত্র বা নিউক্লিয়ার ফিলামেন্ট বলে। ঠিক আছে, আমি আগে বলেছিলাম প্যাচানো থাকে, যাই হোক সোজা যেটা সেটা হচ্ছে নিউক্লিয়ার অনুসূত্র ফিলামেন্ট, আর এর উপরে অংশে নিউক্লিয়াস থাকে। আর সর্পিলাকার অনুসূত্রটি হেলিক্যাল অনুসূত্র বলে, হেলিক্যালটা পেঁচানো যেটা সেটা। সর্পিলাকার অনুসূত্রটি হচ্ছে নিউক্লিয়াস অনুসূত্রকে পেঁচিয়ে অবস্থান করে। সর্পিলাকার যেটা অনুসূত্র কি হচ্ছে নিউক্লিয়াসকে পেঁচায় রাখে। তার মানে কি হলো, এই ক্লোরোপ্লাস্টে হলো আসঞ্জন প্যাপিলি থেকে মাথার উপর অর্ধবৃত্তাকার, আর যে দুটো থাকে সেটা হচ্ছে হেলিক্যাল সূত্র আর সোজা হচ্ছে নিউক্লিয়ার অনুসূত্র। হেলিক্যালটা হচ্ছে নিউক্লিয়ার অনুসূত্রটিকে পেঁচিয়ে অবস্থান করে। যখন কোনো খাদ্য শিকার বা আঠালো আসঞ্জকর সংস্পর্শে আসে তখন শিকারটি কি করে, কোষিকা আটকে যায়। হ্যাঁ, এগুলো তো কোষিকাতে মানে যখন খাদ্য শিকারগুলো আসে খাবার হিসেবে, তখন আসঞ্জন যে স্ক্রুটা আছে সেটা কি হয়, খাদ্য সংস্পর্শে শিকারটি কি করে, কোষিকার সাহায্যে আটকে নেয়। পরাঙ্গমুখ প্রান্তের সিলিয়া পরিবৃত্তে খাদ্যে স্ট্র্যাটোসিস্ট থাকে। স্ট্র্যাটোসিস্ট হামিমরফার, স্ট্যাটিস্টিক কি হচ্ছে হার্মিফোরার ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। এটা আমাদের আগে জানতে হবে আসলে এটা কি, এটা হচ্ছে ভারসাম্য রক্ষা করে, হার্মিমরফা প্রাণীর একটা ভারসাম্য রক্ষাকারী একটা অঙ্গ। কোষিকার উপস্থিতি, হার্মিফোরার দেহ দ্বিপার্শ্বীয় বা প্রতিসম। কোষিকার উপস্থিতির কারণে এটা কি হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে, কিন্তু চিরুনিপথে উপস্থিতির জন্য এরা অরীয় প্রতিসম। দুইটা আকার, একটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম আর একটা হচ্ছে অরীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে কোষিকার জন্য, আর চিরুনিপথের জন্য হচ্ছে এরা অরীয় প্রতিসম। এই কারণে হার্মিফোরার দেহ দ্বি অরীয় ভাবে প্রতিসম বলা হয়। কি করা হয়েছে এর জন্য, যেহেতু দ্বিপার্শ্বীয় এবং অরীয় দুটাই দেখা যাচ্ছে, এর জন্য দ্বি অরীয় ভাবে প্রতিসম বলা হয়। আমাদের গঠনটা অনেকটা ক্লিয়ার হলো। এখন আমরা আসবো সিস্টেমেটিক পজিশনস আর হার্মিফোরা। একটা বিষয় যেটা হচ্ছে এই যে আমরা প্রাণীটা পড়ছি এর একটা অবস্থান থাকে, আমরা এর পজিশনটা জানবো। অনেক বিজ্ঞানী অনেকভাবে এটাকে একসেপ্ট করেছে, আবার অনেকে একসেপ্ট করেনি। তাই হার্মিফোরাস শ্রেণীগত অবস্থা নিয়ে অনেক মতভেদ ছিল।
আছে এখনো। অনেকেই হার্মিফোরাকে টিনোফোরাদের নিডেরা পর্বের প্রাণী হিসেবে গণ্য করতেন। অনেকে আবার কি করছে দেখেন, টিনোফোরাদের গঠন কিছুটা নিডেরিয়ার মতো, যেমন উভয়ের সিলম নেই, মেসোগ্লিয়া জিলাটিন সমৃদ্ধ, গ্যাস্ট্রোভাস্কুলার নালী শাখান্বিত, অঙ্গতন্ত্র অনুপস্থিত, স্নায়ুজাল শিথিল। এইসব বৈশিষ্ট্যের সাদৃশ্য থাকলে নিডেরা থেকে টিনোফোরাদের উৎপত্তির সম্ভাবনা নাকচ হয়েছে। তার মানে কি হলো, এদের টিনোফোরাদের মতো কিছু গঠনের নিডেরের মতো, আবার কিছু হচ্ছে কি টিনোফোরাদের উৎপত্তির সাথে নিডেরার সাদৃশ্য থাকলেও নিডেরা থেকে টিনোফোরাদের উৎপত্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে। অনেকে অনেক ধরনের জিনিসের উপর ডিপেন্ড করে আমরা এর অবস্থান দিই, অনেকে এটা গ্রহণযোগ্য হয়নি। তাই অনেক বিজ্ঞানী প্রাণীবিজ্ঞানী আবার টিনোফোরাদের প্লাটিহেলমিনথেসিস জাতি বলে অভিহিত করেছেন। অনেক প্রাণীবিজ্ঞানী মনে করেন পলিক্লাইড নামক কোন নিম্ন শ্রেণীর প্লাটিহেলমিনথেস থেকে টিনোফোরার উৎপত্তি ঘটেছে। এর আগে কি বললো, এর আগে বললো এটা হচ্ছে নিডেরিয়া, এখন বলতেছে প্লাটিহেলমিনথেস। তারপরে দেখা যাক কি বলে, চ্যাপ্টা প্লাটিকটিনিডিয়া প্লাটোকটিনিয়া কে নিডেরিয়া ও চ্যাপ্টা কৃমির মাঝে একটা হারানো যোগসূত্র হিসেবে বিবেচনা করা হয়। কি হয়, নিডেরিয়াকে চ্যাপ্টা কৃমির মাঝে সাথে বিবেচনা করা হয়েছে। আবার দেখো, কিন্তু বর্তমানে এই মতামত গ্রহণযোগ্য নয়। এই জিনিসটা আবার বর্তমানে বিজ্ঞানী মেনে নিচ্ছে না, কারণ পর্যবেক্ষণ করে দেখা যায় যে পলিসাইটিনিয়া হচ্ছে না, সরি, কিন্তু বর্তমানে এই মতামত গ্রহণযোগ্য নয়, কারণ পর্যবেক্ষণ করে দেখা যায় যে প্লাটিকটিনিয়া একটা আদর্শ টিনোফোর। প্লাটিনিয়া হচ্ছে একটা আদর্শ টিনোফোর। অ্যাসল প্লাটিহেলমিনথেস আদি প্রাণী, পলিক্লাইড নয়। সুতরাং টিনোফোরা প্লাটিকটিনিয়া পলিক্লাইড এর বিবর্তন দ্বারা গ্রহণযোগ্য নয়, মানে কোনো কিছু এটাকে একসেপ্ট করেনি, এর জন্য কোনো বিজ্ঞানী এটাকে গ্রহণ করেনি। ঠিক আছে, একটা বিষয় মনে রাখবো, যখন আমরা বড় বড় বানানগুলো ট্রান্সলেট করতে যাব, বানানগুলো উচ্চারণ করতে, তখন আমরা ভেঙে ভেঙে করবো। ঠিক আছে, তাহলে সুবিধা হবে তোমাদের। এখন এটি বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, আমি সেটা জেনে নেব। স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ হার্মিফোরা, বিশেষ বৈশিষ্ট্য যেটা কমপ্লেটের উপস্থিতি, মানে একটা প্রাণীকে চিহ্নিত বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। আমি আগে বলছি দ্বি অরীয় প্রতিসম, এর আগে বলে দেওয়া হয়েছে যে অরীয় প্রতিসম দ্বিপার্শ্ব প্রতিসমের কারণে দ্বি অরীয় প্রতিসম বলা হয়। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর মেসোগ্লিয়ার। 4 শক্ত নিরোধ কোষিকা। 5 কোষিকায় ক্লোব্লাস্ট কোষের উপস্থিতি। 6 সাব এপিডার্মাল নার্ভ প্লেকাস বিশ্বের স্নায়ুতন্ত্র দেহের সমস্ত উপরিভাগ জুড়ে অবস্থিত। এই 6টা বৈশিষ্ট্যের কারণে এদের সাধারণ একটা বৈশিষ্ট্য, যেটা বিশেষ বৈশিষ্ট্য বলে, সিম্পল একটা, এই বৈশিষ্ট্যের কারণে এদেরকে হার্মিফোরা বলা হয়। এখন উপসংহারে একটা দেখা যায় যে কি বললো বিজ্ঞানীরা। লাস্ট ডিসিশন আসলে এরকমই, টিনোফোরাকে ট্রাকিলাইন ধারায় একটি অন্ধ শাখা হিসেবে বিবেচনা করা হয়। আদি ট্রাকিলাইন ধারা থেকে বহু পূর্বে যখন 3 ধরনের, যেমন হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, অ্যান্থোজোয়া ইত্যাদি জোয়া উৎপত্তি হয়েছিল, সেই সময় টিনোফোরা উৎপন্ন হয় ভিন্ন পথে মোড় নেয়। ঠিক আছে, কি হলো, টিনোফোরাকে ট্রাকিলাইন ধারা একটি অন্ধ শাখা হিসেবে বিবেচনা করা হয়। আদি ট্রাকিলাইন ধারা থেকে বহু পূর্বে যখন 3 ধরনের জোয়ার উৎপত্তি হয়েছিল, সেই সময় টিনোফোরা উৎপত্তি হয়ে ভিন্ন পথে মোড় নেয়। টিনোফোরা থেকে উচ্চ শ্রেণীর কোনো প্রাণী উৎপন্ন হয়নি পর্যন্ত, মানে আসলে কোনো মানে ওদের চাইতে উন্নত কোনো প্রাণী উৎপন্ন হয়নি, কিন্তু উচ্চ শ্রেণীর প্রাণীদের পূর্বপুরুষের যে সব বৈশিষ্ট্য ছিল, টিনোফোরাদের সেসব বৈশিষ্ট্য ইঙ্গিত পরিলক্ষিত হয় উচ্চ শ্রেণীর ক্ষেত্রে। ঠিক আছে, গেল। এখন আসলো আরেকটা টপিক আসে, চলন। এরা কিভাবে চলাফেরা করতো, এদের দেখতে কেমন, কোথায় ভালো পাওয়া যায় ইত্যাদি আমাদের জানা দরকার। শর্ট প্রশ্নে আসবে কিংবা এমনি শর্ট নোট হিসাবে আসতে পারে 5 মার্কের জন্য। তখন আমরা হার্মিফোরার দেহ কাচের মতো স্বচ্ছ, আকারে নাশপতির মতো। এর ব্যাস আমি এর আগেও বলেছি 5 থেকে 20 মিলিমিটার। দেহের দুই প্রান্তে যে মেরুতে মুখছিদ্র থাকে তাকে মৌখিক মেরু, এবং যে মেরুতে সংবেদী অঙ্গ থাকে তাকে পরাঙ্গ মুখ বলে। এরা কি দুর্বল সাধারণ, কারণ দেহ স্বচ্ছ হালকা বলে এরা সমুদ্র সৈকতের কাছাকাছি পানিতে ভেসে বেড়ায়। একই জিনিস দেখো, দুইবার লেখা আছে।
এদের মৌখিক অঞ্চল নিচের দিকে এবং পরাঙ্গমুখ অঞ্চল উপরের দিকে থাকে। সাঁতারের জন্য এদের বিশেষ ধরনের অঙ্গ থাকে, এদের চিরুনিপাত বা সাঁতারুপাত বা কষ্টি বলে। ঠিক আছে, হয়ে গেল চিরুনিপাত। এর কি হয়ে গেল, এটা চলন শেষ করলাম, এখনো শেষ হয়নি, সামনে আরেকটু আছে। চিরুনিপথ সংখ্যাটি কয়টি? 8টি থাকে। দেহের উপরিতলের চারপাশে সমদূরত্বে 8টি অনুদৈর্ঘ্য চিরুনিপথ পরাঙ্গমুখ মেরুর কাছ থেকে শুরু করে মৌখিক মেরুর দিকে প্রায় 2/3 দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে। প্রতিটি চিরুনিপথে চিরুনি দাঁতের মতো সিরিয়া সারিবদ্ধভাবে সাজানো থাকে। সিরিয়াগুলো নিম্ন প্রান্তে মুক্ত থাকে। চিরুনিপথের সিলিয়া ঢেউয়ের মতো আন্দোলিত হয় বলে হার্মিফোরা সাঁতার কেটে চলাচল করে। এদের কোষিকা চলনে অংশগ্রহণ করে না। শেষ হয়ে গেল চলন। এখন যাব আমরা সংবেদী অঙ্গ, সেন্স অর্গান। পিকচার অফ সেন্স অর্গান আমরা দেখে নিই আগে। এটা দেখতে অনেকটা বেলের মতো, তাই না? টুপির মতো মনে হচ্ছে, ক্যাপ। বেল হচ্ছে ক্যালকারিয়াস পার্টিসেলস, সিলিয়েটেড গ্রাফ, এক্সিটারি পোর, পোলার প্লেট, স্প্রিং, সিলিমেটেড প্লেট ইত্যাদি। এটাকে কি বলা হয়? স্ট্র্যাটোসিস্ট। স্ট্র্যাটোসিস্ট। ঠিক আছে, এই চিত্রটি থেকে আমরা সেন্স অর্গানটা প্রোডাক্ট পেয়ে নিই। স্ট্র্যাটোসিস্ট হামিফোরার প্রধান সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গ কোনটা হচ্ছে? স্ট্র্যাটোসিস্ট হচ্ছে সংবেদী প্রধান অঙ্গ, হচ্ছে হামিফোরা। হামিফোরা হচ্ছে মুখ সিলিয়া পরিবৃত খাদ্যে স্ট্র্যাটোসিস্ট থাকে। স্ট্র্যাটোসিস্টকে সাধারণভাবে স্টিয়ারিং অর্গান বলা হয়। একটা প্রশ্ন এখানে হতে পারে, স্টিয়ারিং অর্গান বলা হয় কাকে? তখন বলা হবে স্ট্র্যাটোসিস্টকে সাধারণভাবে স্টিয়ারিং অর্গান বলা হয়, কারণ হচ্ছে এটা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। স্ট্র্যাটোসিস্টের কেন্দ্রস্থলে ক্যালসিয়ামে কি থাকে? এটা আমাদেরকে অবশ্যই প্রত্যেককে জানতে হবে, এই জিনিসটা না জানলে না। কেন্দ্রস্থলে একটা জিনিস ক্যালসিয়াম কণা, যেটা ক্যালসিয়াম কণা দিয়ে গঠিত একটি গোলাকার বস্তু থাকে, একে স্ট্যাটোলিথ বলে। 4টি সিলিয়া গুচ্ছ স্ট্যাটোলিথকে ধারণ করে। কয়টা? 4টা সিলিয়া গুচ্ছ। সিলিয়া গুচ্ছগুলোকে ব্যালান্সার বা স্প্রিং বলে। এখানে একটা দাগ দিয়ে দিতে পারো, সিলিয়াগুলোকে ব্যালান্সার বা স্প্রিং বলে। প্রতিটি ব্যালান্সার দেখতে ইংরেজি এস অক্ষরের মতো। স্ট্যাটোলিথ এবং ব্যালান্সার একটি স্বচ্ছ আবরণে আবৃত থাকে, একে বলে বেল বা ঘন্টা। উপরে একটা ছবি দেখেছি, ছবিতে দেখবে গোল উপরের দিকে একটা ঘন্টার মতো আছে, সেটাকে বলছি বেল। প্রতিটি ব্যালান্সার থেকে 2টি করে সিলিয়াযুক্ত খাঁজ বের হয়ে সেই দিকে কমপ্লেটের সংস্পর্শে 2 দিকে 2টা দেখবা প্লেট বের হয়েছে। এছাড়া স্ট্র্যাটোসিস্টের মূল দেহ থেকে 2 দিকে 2টি সিলিয়াযুক্ত পাত বের হয়, এদের পোলার প্লেট বলে। স্ট্র্যাটোসিস্টের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হচ্ছে, এটা হচ্ছে ভারসাম্য অঙ্গ। দেহের যে কোনো দিক দিয়ে কাত হলে বা বাঁক নিলেই স্ট্র্যাটোলিথ সেই দিকে স্প্রিং এর উপর চাপ দেয় এবং এর উত্তেজনা সেই দিকে কমপ্লেটে সঞ্চারিত হয়। তার মানে কি হচ্ছে, যেদিকে কাত হবে সেদিকের উপর স্প্রিং এর উপর চাপ দেয় এবং উত্তেজনা সেই দিকে কমপ্লেটের সঞ্চারিত হয়, ফলে কমপ্লেটের স্নেহগুলো দ্রুত গতি সঞ্চারিত হয়ে দেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে কিভাবে? সঞ্চারিত হয়ে। যাই হোক, এখন একটা বিষয় আসবে, সেটা হচ্ছে টিনোফোরা এবং নিডারের পার্থক্য। আমাদের প্রত্যেককে এই জিনিসটা দিতে অনেক সময় 5 মার্কে অ্যান্সার আসতে পারে এটা। নিডারের বৈশিষ্ট্য কি? এরা অরীয় প্রতিসম, মেরিডিয়ানাল চিরুনিপথ অনুপস্থিত, নেমাটোসিস্ট সহ নিডোপ্লাস্ট কোষ উপস্থিত, কোষিকার দেহতলের সাথে দৃঢ়ভাবে আটকে থাকে, কখনো সংকুচিত হয় না, ক্লোরোপ্লাস্ট কোষ অনুপস্থিত। এটা হচ্ছে নিডারের ক্ষেত্রে। পরিস্ফুটনের অনির্দিষ্ট উদাহরণ হচ্ছে অবিলিয়া আর হচ্ছে অরেলিয়া। আরো কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, যেমন এখানে থাকতে পারে হচ্ছে মেসোডার্মাল পেশি অনুপস্থিত, থাকতে পারে এরা উভয়লিঙ্গ বা একলিঙ্গ, হতে পারে মেটাজেনেসিস দেখা যায় এদের, কিন্তু এটা কি মেটাজেনেসিস দেখা যায়, সাইটোকাইনেসিস দেখা যায় না। অর্থাৎ কোনতে এটাতে মেটাজেনেসিস দেখা যায়, তার মানে ঠিক আছে, উভয়লিঙ্গ বহুরূপতে দেখা যায় বলে মেটাজেনেসিস আছে এটাতে। গেল, এরপরে যাব হচ্ছে আমরা টিনোফোরা। এরা দ্বি অরীয় প্রতিসম, ওরা ছিল অরীয় প্রতিসম। 8টি মেরিডিয়ানাল চিরুনিপথ থাকে। নেমাটোসিস্ট ও নিডোপ্লাস্ট কোষ অনুপস্থিত। এখন উপস্থিত ছিল, এটা অনুপস্থিত। দেহের পরাঙ্গমুখ প্রান্তের উভয় পাশে 2টি করে সংকোচশীল কোষিকা থাকে, ওটা কোষিকা ছিল না।
ক্লোরোপ্লাস্ট কোষিকায় ক্লোরোপ্লাস্ট নামক এক প্রকার আসঞ্জন কোষ থাকে। পরিস্ফুটন নির্দিষ্ট আর হচ্ছে কি পরাঙ্গমুখ সংবেদী অঙ্গ উপস্থিত, বহুরূপতে দেখা যায় না, উভয় লিঙ্গ এরা, পরিস্ফুটন নির্দিষ্ট, ওরা ছিল উভয় লিঙ্গ, ছিল হচ্ছে এক লিঙ্গ বা উভয় লিঙ্গ, এরা উভয় লিঙ্গ নির্দিষ্ট করা। পরিস্ফুটন নির্দিষ্ট, ওদের পরিস্ফুটন অনির্দিষ্ট। উদাহরণ হচ্ছে হর্মিফোরা, মানে টিনোফোরাকে হর্মিফোরা, আর হচ্ছে নিডেরা হচ্ছে অবিলিয়া বা অরিলিয়া। শেষ হয়ে গেল। আরেকটা প্রশ্ন হতে পারে, টিনোফোরা কেন নিডেরা অপেক্ষা উন্নত? নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর জন্য টিনোফোরা নিডেরা অপেক্ষা উন্নত। 3টি ভ্রূণস্তর জার্মিনাল লেয়ার উপস্থিত, ক্লিভেজ নির্দিষ্ট জার্মিনেট, অ্যাবরল সংবেদী অঙ্গের উপস্থিতি, মেসেনকাইম থেকে বেশি কোষ উৎপত্তি ও পোস্টিনালি সম্পূর্ণ। এই কয়টা কারণে হচ্ছে নিডেরা টিনোফোরা নিডেরা অপেক্ষা উন্নত। আমরা এটাকে অবশ্যই একবার দেখে নিব। এখন যে কাজটা করতে হবে সেটা, এই আমি যে চ্যাপ্টারটা পড়লাম এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে এই জিনিসটা আমাদের এখন জানতে হবে। কারণ এই যে প্রথম থেকে যে ক্লাসিফিকেশনগুলো আমরা পড়লাম, সিস্টেমেটিক পজিশন, হ্যাবিটেট, স্ট্রাকচার, তারপর হচ্ছে সিস্টেমেটিক পজিশনের যে ডিটেলস আলোচনা সেটা পড়লাম চলন, পড়লাম হচ্ছে সেন্স অর্গান, তারপর হচ্ছে টিনোফোরের পার্থক্য, টিনোফোরের কেন উন্নত বা অনুন্নত সেটা সম্পর্কে জানলাম। কিন্তু এর মধ্যে আর কিছু প্রশ্ন হতে পারে, সেটা তোমাদেরকে একটু খেয়াল করে শুনতে হবে। হর্মিফোরা পর্বের নাম কি? এটা একটা প্রশ্ন হতে পারে। 2, হর্মিফোরাতে কি ধরনের প্রতিসাম্য দেখা যায়? 3, ক্লোরোপ্লাস্ট কোষ বা ল্যাসোকোষ কি? 4, হর্মিফোরা ভারসাম্য রক্ষাকারী অঙ্গের নাম কি? 5, টিনোফোরা প্রাণীদের লার্ভাকে কি বলে? 6, হর্মিফোরা স্টিয়ারিং অর্গানের বর্ণনা দাও। 7, টিনোফোরাকে নিডেরিয়া অপেক্ষা উন্নত কেন? কেন নিডেরিয়া অপেক্ষা উন্নত? আমি এই প্রশ্নের লাস্টে বলেছি, এটা হতে পারে তোমাদের প্রশ্ন, লাস্টে দিয়েছি আমি। হর্মিফোরা বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করো। শ্রেণীগত অবস্থান উল্লেখ করো বা বর্ণনা করো হর্মিফোরার। আর কি চিহ্নিত চিত্র বা অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য বর্ণনা করো। ডিটেলস প্রশ্নগুলো এর মধ্যে অ্যান্সারগুলো পেয়ে যাবে। আমি আবারও বলছি, হ্যাঁ, হর্মিফোরা পর্বের বৈশিষ্ট্য, হর্মিফোরাতে কি ধরনের প্রতিসাম্য দেখা যায়, ক্লোরোপ্লাস্ট কোষ বা ল্যাসোকোষ কি, হর্মিফোরার ভারসাম্য রক্ষাকারী অঙ্গের প্রধান অঙ্গের নাম কি বা ভারসাম্য অঙ্গের নাম কি, টিনোফোরা প্রাণীদের লার্ভাকে কি বলে, হর্মিফোরা স্টিয়ারিং অর্গানের বর্ণনা দাও, টিনোফোরাকে নিডেরিয়া অপেক্ষা উন্নত কেন, এটাও একটি প্রশ্ন। হর্মিফোরার বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করো। আরেকটা আসতে পারে, শ্রেণীগত অবস্থান উল্লেখ করে বর্ণনা করো বা অঙ্গসংস্থানিক গঠন বর্ণনা করো। এই প্রশ্নগুলোর ডিটেলস আমরা পাবো যদি আমরা ক্লাসটা ফলো করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখবে তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ দিচ্ছি। আর একটা বিষয়, কমেন্টসে অবশ্যই তোমাদেরকে জানাতে হবে। সেক্ষেত্রে তোমরা যেটা বুঝতে পারছো না আমি তোমাদেরকে জানাতে পারবো বা তোমাদের সম্পর্কে সেটা বুঝতে পারবো, তাহলে আমি সেভাবেই আবার ক্লাসটা নিতে পারবো। যেমন কেউ কমেন্টস করেছিল যে মানে ডিটেলস লিখতে, আমি চেষ্টা করেছি ডিটেলস লিখতে, তারপরে যদি তোমরা বুঝতে না পারো আমি আরো ডিটেলস করার চেষ্টা করবো, বাট তোমাদেরকে কমেন্টস করে জানাতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।